এই পেপারে যে সেট 6 এর একের কত করাবো, একের বি অঙ্ক বলছে রিঅর্ডার লেভেল বের করে দেবো। বলছে কি তোকে রিঅর্ডার লেভেল বের করতে, রিঅর্ডার লেভেল বের করতে ফর্মুলা জানি আমরা। এবার এখানে রিঅর্ডার লেভেল বের করবো কি করে, এই যে সেফটি স্টক বলে দিয়েছে, ঠিক আছে তো, সেফটি স্টকের সাথে যদি সেফটি স্টক 1000 বলেছে আর লিড টাইম কনজাম্পশন বলে 500, এই দুটো আইটেম যদি যোগ করে দিই তাহলে রিঅর্ডার লেভেল বেরিয়ে যাবে। ঠিক আছে, যোগ করে রিঅর্ডার লেভেল বেরিয়ে যাবে। তাহলে বলে দিচ্ছি, like অঙ্কটা like reorder level equal to লিখছি reorder level, reorder level বের করার ফর্মুলা কি জানিস তো? reorder level বের করার ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম কনজাম্পশন, অরিজিনাল যেটা ফর্মুলা হয় ম্যাক্সিমাম, এই ফর্মুলাটা কাজে লাগে, ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম reorder period, ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড, এই ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড, এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। বাট এই অঙ্কে তো ওই ফর্মুলা বসবে না, নেই তো, আছে ম্যাক্সিমাম কনজাম্পশন ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড নেই তো, সেক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যাবে, আরেকটা ফর্মুলা হয়, সেটা কি সেফটি স্টক, ঠিক আছে, সেফটি স্টক যেটা বলেছে অঙ্কে, সেফটি স্টক প্লাস লিড টাইম কনজাম্পশন প্লাস লিড টাইম কনজাম্পশন, সেফটি স্টক প্লাস লিড টাইম কনজাম্পশন ফেলে দেন। কত বলেছে সেফটি স্টক 100, লিড টাইম কনজাম্পশন কত বলেছে, হ্যাঁ হ্যাঁ 500 1000 ছিল আর 500 ছিল। ইউনিটস, ঠিক আছে তো, হয়ে গেল, শেষ। এই তো ছিল, দেখেন মোবাইল, পরীক্ষা দিয়ে নেবো কনস্ট্রাকশন সোমবার। এই যে মডেল পেপার গুলো আছে এখান থেকে কোশ্চেন করবো, ঠিক আছে, মডেল পেপার থেকে কোশ্চেন করবো, অঙ্ক হোক থিওরি হোক এখান থেকে কোশ্চেন, আগে বলেই দিলাম এখান থেকেই কোশ্চেন করবো, ঠিক আছে, তো এগুলো ভালো করে রিভিশন করে আসিস। এগুলো আমি বহুদিন আগে 2 মাস আগে বলেছিলাম পেপার সলভ করতে, 2 মাস আগে থেকে বলেছিলাম। তাহলে দেখ কোন অঙ্কটা করলাম আমরা করলাম এই অঙ্কটা, তাই তো, বি অঙ্কটা করলাম। এবার দেখ কি বলেছে, বির পর কি বলেছে, আর কোন অঙ্ক আছে পরে, এটা থিওরি নিয়ে আমি ডিসকাশন করছি। এই যে এই যে সি থিওরিটা ছিল, এই যে সি থিওরিটা ছিল, তার সাথে একটা অঙ্ক অর্থ ছিল, অঙ্ক মানে থিওরিটিক্যাল অঙ্ক, রেজিস্ট্রেট হয়ে যেত ফলোইং আর এগ্রিকালচার, মানে এই যে দুটো পয়েন্ট দিয়েছে, দুটো পয়েন্ট, একটা দুটো, কোনটা এগ্রিকালচার কোন নন এগ্রিকালচার, এটা সিম্পল কোশ্চেন। এই ইংলিশটার মানে বলে দিচ্ছি, বাংলাটা কি বলতে চাইছে, মিস্টার অনুপম সোল্ড ওয়াইল্ড গ্রাস মানে বুঝিস তো, ঘাস ঘাস ঘাস, ঠিক আছে, ঘাস রেজিস্টার মানে ঘাস হয় না, বলে হুইচ গ্রো স্পন্টেনিয়াসলি, মানে কি বলতো, বাড়ির বাইরে, তোর বাড়ির বাইরে ঘাস হয়েছে, তুই কি ঘাস পুঁতেছিস, ঘাস কি কেউ পোঁতে, ঘাস কি হয় আপনা আপনি ভাবে হয়ে যায়, মানে এই ইংলিশটার মানে হচ্ছে বাংলায় বলে স্বতঃস্ফূর্ত ভাবে, এবং বলতে হয় আপনা আপনি ভাবে একটা গাছ হয়ে গেছে, বাড়ির বাইরে আপনা আপনি ভাবে গাছ হচ্ছে। এবার তুই কি করবি, ওই ঘাসটাকে তুলে কি বেচে দিবি, বেচে তুই ইনকাম করবি, এটা এটা কি এগ্রিকালচার ইনকামের মধ্যে পড়ে, এটা তো এগ্রিকালচার ইনকামের মধ্যে পড়ে না, কমন ব্যাপার। এটাকে এগ্রিকালচার কাকে বলে, কৃষিকাজ কাকে বলে, যেখানে তোমাকে ওই ঘাসটা থেকে করতে হবে প্রতিদিন, মানে ওর পরিচর্যা করতে হবে, সেখান থেকে ইনকাম আর এগ্রিকালচার, তাহলে কি মনে হয় এটা তুই এগ্রিকালচার ইনকামের মধ্যে পড়তে পারে, এটা কি এগ্রিকালচার ইনকাম না, তাহলে কি হবে, এটা লিখবো নন এগ্রিকালচার ইনকাম, নন এগ্রিকালচার ইনকাম, বাংলায় লিখবো স্যার অকৃষি আয়, কি বলে বাংলায় কি বলে, অকৃষি আয়, ঠিক আছে, এই লাইনটা তুলবি, স্যার যে ব্যাখ্যা করতে পারে, মনে হয় না ব্যাখ্যা করার দরকার আছে, দুটো পয়েন্ট 2 নাম্বার, ব্যাখ্যা না করলেও চলবে। এটা কি লিখবো, লিখবো ইংলিশে লিখবো ইট ইজ দা নন এগ্রিকালচার ইনকাম, ঠিক আছে, বাংলায় লিখলে এটা যা লেখা থাকবে লিখবো এটি এক ধরনের অকৃষি আয়, ঠিক আছে, এটি এক ধরনের অকৃষি আয়, আনসার শেষ।
নন এগ্রিকালচার ইনকাম। ইংলিশ অনেকে নন অ্যাগ্রোও লেখে, নন অ্যাগ্রো ইনকাম লিখতে হবে, নন এগ্রিকালচার ইনকাম। Interest received by a partner of a firm having agriculture income। তো কি বলছে দেখ, এখানে বলেছে ইন্টারেস্ট রিসিভ বাই আ পার্টনার, ঠিক আছে, ইন্টারেস্ট রিসিভ বাই আ পার্টনার অফ আ ফার্ম হ্যাভিং এগ্রিকালচার ইনকাম। তার মানে কি বলেছে, বলছে ইন্টারেস্ট পাচ্ছে, কে পাচ্ছে ইন্টারেস্ট, পার্টনার পাচ্ছে, কোথা থেকে, ফার্ম থেকে পাচ্ছে। মানে পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা মিলে যে বিজনেস করে, এগ্রিকালচার বিজনেস করে, পার্টনার মিলেও কৃষিকাজ করতে পারে, তো সেখান থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায় এটা এগ্রিকালচার ইনকাম হচ্ছে। পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা, পার্টনারশিপ তিন বন্ধু মিলে একটা কৃষিকাজ কোন ধান চাষ করছে, তো সেখান থেকে যদি ইন্টারেস্ট পাওয়া যায় এটা এগ্রিকালচার ইনকামের মধ্যে পড়ে। তাহলে এটাকে বলা হয় এগ্রিকালচার ইনকাম। এরকম একটা কোশ্চেন দিয়ে পরীক্ষায় পাবে, এটা সোজা কোশ্চেন না, এটা সোজা কোশ্চেনের মধ্যে পড়ে। এগ্রিকালচার ইনকাম থেকে পরীক্ষায় 5 নাম্বার আসবে, 2 নাম্বারের এরকম শর্ট কোশ্চেন আর 3 নাম্বার একটা লং কোশ্চেন, ঠিক আছে তো, হয়ে গেল। এটা বুঝতে পারলি, তাহলে তুই অঙ্ক করা দেখতে পারবি, এখান দিয়ে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, দুটো অঙ্ক পেলি, ঠিক আছে, আর কোনো অঙ্ক নেই। তার মানে 5টার মধ্যে দুটো অঙ্কই পেলি, 3টে থিওরি লিখতে হবে, 3টে থিওরি তোকে লিখতেই হবে, ঠিক আছে, 3টে থিওরি তোকে লিখতেই হবে। এবার কি বলেছে দেখ, এবার একটা অঙ্ক দিয়েছে, এবার দেখ 3 নাম্বারে, 3 নাম্বার 5টা অঙ্ক করতে হবে, 3 নম্বরে দেখ কি বলেছে, হ্যাঁ 3 নাম্বার 5টা করতে হবে, কি বলেছে, কি করতে হবে, তোকে মিনিমাম স্টক লেভেল বের করতে হবে আর রিঅর্ডার লেভেল বের করতে হবে। এবার এই তোকে লেখালাম, এই মাত্র তোকে লেখালাম না, রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা দেখবি, রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা কি লিখেছিলাম, কি লিখেছিলাম, ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। দেখ এখানে দেখ ম্যাক্সিমাম কনজাম্পশন কত দেখে বল, বলেছে, দেখে বলবি, থাকলেও বল না থাকলেও বল, এখানে ম্যাক্সিমাম কনজাম্পশন কত বলেছে বল, 5000 ইউনিট। হ্যাঁ 5000 না, ম্যাক্সিমাম কনজাম্পশন 5000 বলেনি, ম্যাক্সিমাম লেভেল 5000 বলেছে, ম্যাক্সিমাম লেভেল 5000 বলেছে, ম্যাক্সিমাম কনজাম্পশন বলেই নি ওকে বের করতে, বলেনি বের করতে, মানে বের করতে হবে। আর লিড টাইম কত, 4 থেকে 6, এই 4 হচ্ছে মিনিমাম আর 6 কি ম্যাক্সিমাম, ঠিক আছে তো, তাহলে কি বুঝতে পারলি, এখানে ম্যাক্সিমাম কনজাম্পশন বলেনি, তাহলে রিঅর্ডার লেভেল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বের করতে পারছি না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বের করতে পারছি না, দেখবো, দেখবো অবশ্যই দেখবো, অবশ্যই দেখবি। তাহলে আমরা কি জানি, তো ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলা করি, ম্যাক্সিমাম লেভেল তো করতে পারবো, বুঝতে পারছিস তো কি বললাম, বা আরেকটাও তো করতে পারবো, এভারেজ লেভেল বের করার ফর্মুলা কি, এখানে যদি ছোট করে লিখি এভারেজ লেভেল, দেখ তুই লেখ আমার সঙ্গে লিখতো না প্রত্যেকে, এভারেজ লেভেল বের করবো না, কি বলতে পারি, ম্যাক্স প্লাস মিন বাই 2, হ্যাঁ কি না জানিস, ম্যাক্স প্লাস মিন বাই 2, ম্যাক্স প্লাস মিন বাই 2 তো আমার জানাই, আমি লিখলাম ম্যাক্স লেভেল, ম্যাক্স এখানে লিখলাম ম্যাক্স লেভেল, পরে বুঝতে পারবি ম্যাক্স লেভেল প্লাস মিন লেভেল বাই 2, মানে বুঝতে পারি তো, ম্যাক্সিমাম লেভেল প্লাস মিনিমাম লেভেল বাই 2, তাহলে এভারেজ লেভেল কত বলি তোমার 4000, হ্যাঁ কি না, ম্যাক্সিমাম লেভেল কত বল 5000, মিনিমাম লেভেল কত জানিস বল, মিনিমাম লেভেল জানিস, মিনিমাম লেভেল জানি না, ডিভাইড বাই 2, তাহলে কত হবে, মিনিমাম লেভেল 3000, বুঝতে পারলি, করে 3000 বের হলো, বল মিনিমাম লেভেল 3000 কি করে বের হলো বুঝতে পারলি, দেখে নে। এখানে মিনিমাম লেভেল কি করে 3000 বের হলো, বুঝতে পারলি মিনিমাম লেভেল 3000 কি করে বেরিয়েছে, এই বুঝতে পারছিস মিনিমাম লেভেল 3000 টা, তাহলে মিনিমাম লেভেল বেরিয়ে গেল, দেখ যদি তোর মিনিমাম লেভেল বেরিয়ে যায়, হ্যাঁ, যদি তোর মিনিমাম লেভেল বেরিয়ে যায় তাহলে কি বেরিয়ে যাবে, মিনিমাম লেভেল বের করতে পারলে তোর ডিঅর্ডার লেভেল বেরিয়ে যাবে, হলো, এটা কি ধরতে পেরেছিস, এটা ধরতে পেরেছিস, বুঝতে পেরেছিস তো, এটা বুঝতে পেরেছিস তো, তোকে বের করতে হবে মিনিমাম স্টক লেভেল আর এ বাবা মিনিমাম স্টক লেভেল বেরিয়ে গেল, এটা বের করতে বলেছিল 3000 বেরিয়ে গেল, তো বুঝেছিস কি, এটা বুঝতে পেরেছিস কি বললাম, এটা তো শর্ট কোশ্চেন থাকে বাকি। এবার দেখ আমি কি লিখছি জানিস তো, তোকে তোর লিখবো মিনিমাম লেভেল, মিনিমাম লেভেল বলে জায়গা দেখো আমি এখানে লিখেছি,
এখানে মিনিমাম লেভেল, এখানে মিনিমাম লেভেল, মিনিমাম মিনিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল ব্যাপার আমরা শিখেছিলাম তো, মনে আছে তো? মনে আছে? এই মনে আছে মিনিমাম লেভেলের ফর্মুলা? মিনিমাম লেভেলের ফর্মুলা কি লিখলাম? রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেলের ফর্মুলা লিখলাম। রিঅর্ডার লেভেল ওগুলো মনে হতে প্রথম পড়েছিলাম, শুরুতেই এই চ্যাপ্টার করেছিলাম। রিঅর্ডার লেভেল মাইনাস কি করেছিলাম? আমি বলেছিলাম ম্যাক্সিমাম করতে গেলে মিনিমাম লাগে, আর মিনিমাম করতে গেলে এভারেজ লাগে। তো এখানে লিখবো মাইনাস এভারেজ কনজাম্পশন, মাইনাস ইনটু এভারেজ রিঅর্ডার পিরিয়ড। ঠিক আছে? এবার দেখ মিনিমাম স্টক লেভেল কত বলেছিল, বের করলাম না? কত বের করলাম দেখতো? মিনিমাম স্টক লেভেল কত বললো? 3000, তাই তো? 3000, এখানে লিখবো 3000, এখানে 3000 লিখবো। ঠিক আছে, রিঅর্ডার লেভেল তো জানি না, রিঅর্ডার লেভেল তো জানি না, আরও এল, তাই তো? আরও এল, রিঅর্ডার লেভেল জানি না, তাই আরও এল, শর্টে লিখলাম আরও এল। মাইনাস এভারেজ কনজাম্পশন, দেখ কত বলেছে এভারেজ কনজাম্পশন? এই যে কত বলেছে, 500। এভারেজ কত বলেছে? 500। ঠিক আছে, আর এভারেজ পিরিয়ড কত দেখ, এভারেজ পিরিয়ড কত বলেছে দেখ এখানে, 4 থেকে 6, এভারেজ কত? 5। 5 হয়ে গেল, শেষ। তো কত? কত সুন্দর হয়ে গেল অঙ্কটা। তাহলে কত হলো? এইদিকে 3000, আর 500 সাথে 5 গুণ করলে কত হয় বল? 2500 হয় না? 5 5 25, 2500 হয়। তো মাইনাস 2500 এইদিকে আছে, তাহলে এদিকে আসলে কি হবে? প্লাস 2500 হবে, প্লাস 2500। তাহলে এটা হলো রিঅর্ডার লেভেল। তাহলে অঙ্কটা বুঝতে পারলি, হয়ে গেল শেষ অঙ্ক। বল রিঅর্ডার লেভেল কত হলো? 5500। তাহলে তুই যে গতে বাঁধা ফর্মুলা যেন নাও দিতে পারে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন করতে পারে। বুঝতে পারলি ব্যাপারটা? কোশ্চেনটা কি করেছে দেখে নাও, অঙ্কটা একটু বলে দেখে। বুঝতে পারলি অঙ্কটা? তাহলে চলে আয় নেক্সট অঙ্ক, চলে আয় নেক্সট অঙ্ক। এবার এই অঙ্কটা করবো, কি এবার এই অঙ্কটা করবো, দেখে নেক্সট ডে পরীক্ষা নেবো, বুঝিয়ে দিচ্ছি, রিভিশন করে দিচ্ছি একটা একটা করে, সব কটারই একটা একটা করে অঙ্ক রিভিশন করে দিচ্ছি, ঠিক আছে তো? দেখে নিবে, এরকম মাঝে মাঝে আমরা প্র্যাকটিস করবো রিভিশন। এই যেমন আজকে কি বার বৃহস্পতি, তো শনিবার দিন ওকে অ্যাকাউন্ট শেষ, অ্যাকাউন্ট রিভিশন করবো এবং একটা পেজ রিভিশন করবো, ঠিক আছে তো? রিভিশন করতে হবে, নাহলে তো হবে না। তো ভুলে গেছি, সব সব কটারই একটা একটা করে অঙ্ক রিভিশন করবো, ঠিক আছে? তো দেখ এখানে কি বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ইওকিউ and the time gap between two consecutive order। ইওকিউ করেছি, ইওকিউ ফর্মুলা মনে আছে? ইওকিউ ফর্মুলা মনে আছে? আচ্ছা দেখ ইওকিউ ফর্মুলা লিখি, ইওকিউ ফর্মুলা, দেখ ইওকিউ ফর্মুলা লিখছি, ইওকিউ। দেখ ইওকিউ ফর্মুলা কি, দেখ ইওকিউ, ইওকিউ ফর্মুলা কি ছিল? আন্ডার রুট 2pu/ci। এটা ফর্মুলা ছিল ইওকিউ ফর্মুলা 2pu/ci। পরীক্ষা হলে শুধু এই ফর্মুলা লিখলে হবে না, পরীক্ষা হলে কি করতে হবে? ইওকিউ এর ফুল ফর্ম লিখতে হবে। স্যার কি করে ফুল ফর্ম মনে থাকবে? এদের দেখ কোশ্চেনে দেখ লিখে দিয়েছে, ইওকিউ এর ফুল ফর্ম লিখে দেবে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, পরীক্ষায় পুরো লিখতে হবে, তাহলে নাম্বার দেবেন। আচ্ছা তারপর এখানে লিখতে হবে ইউর ফুল ফর্ম কি, পি এর ফুল ফর্ম কি, ঠিক আছে, সি এর ফুল ফর্ম কি, আর আই এর ফুল ফর্ম কি, ঠিক আছে? এগুলো সব করে লিখতে হবে, মনে আছে? কারণ কোনটার ফুল ফর্ম কি, ইউর ফুল ফর্ম জানিস, সেগুলো লিখছিস না ফর ওকে ডাক নাম্বার দিয়ে পিডিএফ পাঠিয়ে দেবো তো, এই পিডিএফ পাঠিয়ে দেবো, ডাক নাম্বার দিয়ে দে। পরে বাড়িতে যখন রিভিশন করবি না, মনে পড়বে, বুঝতে পারলি তো? দেখো একটা পেজ সলভ করি, বাড়িতে একটা পেজ এরকম করে পেজ সলভ করে আমাকে দেখা, আমি চেক করে দেবো। তো পুরোনো অঙ্ক খাতায় তো করা গেছে, করে করে দেখাবি, আমি চেক করে দেবো। আগে যেমন করছিলি স্যালারির অঙ্কগুলো করছিলি, সেরকম ভাবে করে করে দেখাস, আমি চেক করে দেবো।
হলো? বলবো? লিখেছি এই ফর্মুলা লিখেছিস তো এই ফর্মুলা লিখেছিস বললে ইউর ফুল ফর্ম লেখ আমি মুখে বলছি লেখ অ্যানুয়াল কনজাম্পশন লেখ ইউর ফুল ফর্ম লেখ অ্যানুয়াল কনজাম্পশন ইউর ফুল ফর্ম লেখ অ্যানুয়াল কনজাম্পশন পি এর ফুল ফর্ম লেখ কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার পি এর ফুল ফর্ম লেখ কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার তারপর লেখ সি এর ফুল ফর্ম লেখ কস্ট পার ইউনিট সি এর ফুল ফর্ম লেখ কস্ট পার ইউনিট আর আই এর ফুল ফর্ম লেখ আই এর ফুল ফর্ম লেখ কি লিখবো ঠিক আছে পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি আই এর ফুল ফর্ম লেখ পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি আই এর ফুল ফর্ম লেখ পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি আই এর ফুল ফর্ম লেখ পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি ঠিক আছে পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি ঠিক আছে এবং দেখা একটা করে বল অ্যানুয়াল কনজাম্পশন কত বলছে লেখে দেখে দেখে কত বলছে 57600 লেখ এই যে কিউ বলেছে 57600 তারপর অর্ডারিং কস্ট পার অর্ডার লিখলি না অর্ডারিং কস্ট পি কি লিখলি কস্ট অফ প্লেসিং এ অর্ডার অর্ডারের খরচা কত 1600 টাকা লেখ 1600 এখানে লেখ 1600 টাকা সি মানে কস্ট পার ইউনিট বল কস্ট পার ইউনিট কত বলেছে দেখছিস এই কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট 100 আর আই মানে কি বলেছে কত বলছে না স্টক হোল্ডিং কস্ট 2% এখানে দেখ ভালো পড়বি এটা পরীক্ষা হলে ঘুরিয়ে দিতে পারে কিন্তু পরীক্ষার হলে কিন্তু ঘাবড়ে দিতে পারে জায়গাগুলো এখানে পি এ বলছে কখনো কোনো পার মান্থ বলতে পারে যদি পার মান্থ বলে তখন কি করবি 12 দিয়ে মাল্টিপ্লাই করবি ইন কেস এখানে অ্যানুয়াল কনজাম্পশন না বলে দিল কি মান্থলি কনজাম্পশন তখন কি করবি 12 দিয়ে গুণ করবি যদি বলে উইকলি কনজাম্পশন তখন কত দিয়ে গুণ করবি 15 যদি বলে কোয়ার্টারলি কনজাম্পশন তখন কি করবি 4 দিয়ে গুণ এগুলো মাথায় রেখে নিতো এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেয় এগুলো ক্লাসে প্রচুর করেছিল দেখো ওটা তো মনে আছে তো এগুলো দেখবি 2% তাহলে সেটা লিখলাম 2% কত তো ক্যালকুলেটর নেই 2% মানে 2 বাই 100 2 বাই 100 তাহলে এখানে ভ্যালুগুলো পুট কর লেট ফ্লোট 2 ইনটু পি 1600 আর ইউ কত 57600 সি কত সি 100 আর 2% মানে 2 বাই 100 100 কেটে গেল তাই তো আবার এখানে আর কাটা যাবে আমি কাটলাম না হ্যাঁ জানি আমি 2 ইনটু 1600 ইনটু 57600 ডিভাইডেড বাই 2 এখানে কেটে দিলাম নিচে লাইনে কাটলাম আমরা তাহলে ক্যালকুলেটরে এবার তুই এখানে গুণ করতে হবে তোকে 57600 আর কত 1600 এগুলো গুণ করতে হবে আমি না আমি কি করি না আমি না তুই দেখ এখানে রুট দিলাম এই দুটো শূন্য চারটে শূন্য তো হবে নাকি না তাহলে আমি ছোট করে গুণ করি বড় করছি 576 সে 16 গুণ করছি তো 6 6 36 এর 6 তাই তো হাতে কত হাতে হচ্ছে 3 ক্যারি হচ্ছে 3 তাই তো 6 7 42 আর 3 45 এর 5 হাতে কত 4 5 6 30 আর 5 35 তুমি ঠিক লিখলাম দেখি নাও চেক করে 6 36 এর 6 হাতে ক্যারি 3 6 7 42 আর 3 45 এর 5 হাতে 4 5 6 30 4 হচ্ছে আমি এখন ভুল করি না ফুল করেছিলাম একটু এবার এটা কত হবে 576 ছয় 5 আর 6 11 1 হাতে হচ্ছে 1 4 আর 7 4 11 11 আর 12 2 ঠিক আছে হচ্ছে 1 আর 3 8 আর 3 হবে 9 2 1 6 9 2 1 6 9 2 1 6
9 2 1 6 রুট করবি, ঠিক আছে? 9 2 1 6 রুট করবি। 96 96 কি করলি? ক্যালকুলেটর Calculate। 0 0 হ্যাঁ 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 বল কি? 0 0 তো আগে লিখে দিয়েছি। আচ্ছা আস্তে 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 তুই কত না সেই তো হবে হবে। এই 9216 এর রুট করে 96 হয়, একদম ঠিক 96 হয়, ঠিক আছে? এবার দুটো জিরো রুটের সাথে জিরো আছে, তাহলে বাইরে বেরোলে দুটো জিরো হবে, তাহলে অ্যান্সার হবে 86 হবে। হ্যাঁ তুই এটাকে করতে পারিস 9216 কে যদি তুই এরকম 2 দিয়ে করতে থাক কত হবে 4608। এই ক্যালকুলেটর নিয়ে তো খাটতে হবে একটু। কত হচ্ছে 2304 1152 576 288 144। এর পুরো করছি, পুরো 2 দিয়ে যাচ্ছে 72। 2 দিয়ে করলে কত হচ্ছে 36। 2 দিয়ে করলে 18। 2 দিয়ে করলে 9। এখানে কটা হয়েছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা। 10টা 2 মানে কটা আসছে? 5টা 2 আসবে, 5টা 2 আসবে। কত হচ্ছে তাহলে গুণ করে দেন। 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 3 32 96, ঠিক আছে? মানে ক্যালকুলেটর ছাড়াও আসলে একটু সময় লাগে, মানে আসলো কি করে ফেলা করতে হবে, কি করে ফেলা নাকি নিয়ে দিতে পারবে। আর যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ না তো করতে তো হবে। কিভাবে করলাম এটা তো বললাম, ঠিক আছে? তো হয়ে গেল 9600। আর কি বের করতে পারছো মনে? একটু আর কি বের করতে পারছো? কি বের করতে পারছো? ইউ দ্য টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার, টাইম গ্যাপ লেখ নিচে লেখ, রাফ কর লেখ, নিচে লেখ টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার। তুই তো তখন ইন্টারপ্রেট পড়িস নি, বুঝিস তো পিতা, ইন্টারপ্রেট পড়িস নি তখন তো। পুজোর আগে পুজোর আগে করেছিল এগুলো, টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার। ফর্মুলা কি ছিল জানিস তো? মনে আছে? এই টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার ফর্মুলা মনে আছে? না মনে নেই। টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার ফর্মুলা হচ্ছে উপরে লিখতাম 12 মাস, উপরে লিখতাম 12 মাস, 12 মাস বা 365 দিন, বুঝিস তো? 12 মাস বা 365 দিন, কোন একটা দিন ডিভাইডেড বাই কি লিখবে জানিস তো? নাম্বার অফ অর্ডার। কি লিখবো বল নিচে? নাম্বার অফ অর্ডার। এবার নাম্বার অফ অর্ডার তুই জানিস না, তুই তো নাম্বার অফ অর্ডার জানিস না, তাহলে নাম্বার অফ অর্ডার বের করতে হবে। নিচে লেখ নাম্বার অফ অর্ডার, নিচে লেখ নাম্বার অফ অর্ডার। নাম্বার অফ অর্ডার কত? সিম্পল ব্যাপার, তুই বল জানি মনে। তোর তোর বছরে কতটা মাল লাগে বলতে কি? বছরে কোথায় পেলো? বছরে তোর বছরে কত ইউনিট মাল লাগে? কত লাগে বছরে? 7600 57 বছরে লাগে। আমার এক বছরে এতটা মাল লাগবে, সেটা না ছেলের কথাই যদি বলি। আমার ব্যবসায় এক বছরে 57,600 কেজি চলে যাবে, ঠিক আছে? আমি একবার যখন বাজারে যাই কতটা চাল কিনে নিয়ে আসি বল? 9,600। আমি যখন একবার বাজারে যাই কতটা চাল কিনে নিয়ে আসি, দেখ কতটা চাল কিনে নিয়ে আসি, কি লেখা আছে বল? এই ইওকিউ মানে কি? ইওকিউ মানে একবার বাজারে গিয়ে কতটা মাল কিনে, 9,600। তাহলে একবার বাজারে গিয়ে 9,600 নিয়ে আসি, তাহলে কতবার বাজারে যেতে হবে? 57,600 মাল কেনার জন্য। বুঝতে পারলি কি করে বললাম? ছোট নাম করে দিই, তারপর বোঝাচ্ছি, ফর্মুলা আছে 57,600 বাই 9,600। নাকি এখনো বুঝিস কি বললাম? আজকে ধর, আজকে ধর তোর ফ্যামিলিতে ধর, ধর বছরে ধর তোর কত কেজি লাগে, ধর 100 কেজি চাল লাগে, মানলাম 100 কেজি চাল লাগে বছরে। তাহলে তুই একবার বাজারে গিয়ে তুই 10 কেজি চাল নিয়ে তাহলে কত বাজারে যেতে হবে? 10 বার যেতে হবে। তাহলে কি করে করবো? বুঝতে পারলি কি করে করলাম? এটাই নিয়ম আর কিছু। 57,600 কি ছিল? ইউ। আর 9,600 কি ছিল? ইউ। ইউ বাই ইউ।
57,600 বাই 9,600 শূন্য শূন্য কেটে দেবো। এবার 576 বাই 96 করবো, কত হচ্ছে 6 হচ্ছে। এটা তুমি কবার বাদে এটা হচ্ছে 6 বার। এখানে কি হবে, এটা হচ্ছে 12 বাই নাম্বার করে কত 12 বাই 6 কত 2 বার। অ্যান্সার হলো 2 বার। ক্লিয়ার হয়েছে কি করে বললাম নাকি বুঝছি দেখ ওকে। তো এগুলো তো রাফ করলাম, রাফগুলো মুছে দিন, তো অসুবিধা হচ্ছে না, রাফগুলো মুছে দিচ্ছি, এই জায়গাগুলো মুছে দিচ্ছি। হয়ে গেল? ঠিক আছে, বুঝেছিস? অঙ্কটা তোকে কমপ্লিট তোকে নে। ভালো অঙ্ক ছিল ইওকিউ, তাহলে ইওকিউ অঙ্ক করে দিলাম, জানিস তো ইওকিউ অঙ্ক পরীক্ষা তো আসবেই, ইওকিউ করালাম। ইওকিউ পরীক্ষা আসতে কিন্তু কনফার্ম ইওকিউ দেবে, তো চিন্তা করিস না, সব স্কুলে দেবে ইওকিউ, সব স্কুলে ইওকিউ ইওকিউ দেবেই দেবে। এই অঙ্ক একটা পেয়ে যাবি পরীক্ষা আসবেই, তো আমি পরীক্ষার অঙ্ক থাকবে ইওকিউ। তোর সবাই কমপ্লিট নাকি তোকে নে? এই একটা অঙ্ক ভালো করে দেখলেই হয়ে যাবে মনে হয়, অঙ্কটা ভালো অঙ্ক আছে, যথেষ্ট ভালো অঙ্ক। বুঝতে পারছি অঙ্কটা, বুঝতে পেরেছিস তো? তো এরকম অঙ্ক থাকবে কিন্তু পরীক্ষা, এটা কত নাম্বার থাকে বল? 3 নাম্বার থাকে, 3 নাম্বার ছিল, 3 নাম্বার, 3 নাম্বার ছিল। ঘোরাবো তো, ঘোরাবো। এবার দেখ কি বলেছে, এটা থিওরি ছিল এখানে। এবার দেখ, এবার এগ্রিকালচার ইনকামের প্রবলেম, এবার এগ্রিকালচার ইনকাম দেখ বলছে কি স্টেট উইথ রিজন, রিজন লিখতে হবে, ঠিক আছে? ওয়েদার দ্য ফলোইং ইনকাম, এগ্রিকালচার ইনকাম কি এগ্রিকালচার ইনকাম, কারণটা তুই বলে দিবি আনসার এগ্রিকালচার ইনকাম। স্যার আমি কারণ না লিখি তাহলে কি হবে? কারণ না লিখলে কি হবে দেখি, কারণ না লিখলে কটা পয়েন্ট দিয়েছিল? 3টে পয়েন্ট দিয়েছিল। কারণ না লিখলে হাফ হাফ করে দেবে, কারণ না লিখলে হাফ করে দেবে, আর কারণ লিখলে ফুল করে দেবে, বুঝতে পারছো? আচ্ছা দেখ কি বলে, প্রথম কোশ্চেনটা কি বলেছিল, বলছে দেখ রাহুল রিসিভ রেমুনারেশন, রাহুল কি পাচ্ছে, রাহুল স্যালারি পাচ্ছে, কত টাকা স্যালারি পাচ্ছে বল? 18,000 টাকা স্যালারি পাচ্ছে অ্যাজ আ পার্টনার ফ্রম পার্টনারশিপ ফার্ম। তাহলে রাহুল 18,000 টাকা স্যালারি পাচ্ছে, কোথা থেকে স্যালারি পাচ্ছে রাহুল? রাহুল 18,000 টাকা স্যালারি পাচ্ছে পার্টনারশিপ ফার্ম থেকে। পার্টনারশিপ আমি আগে আগে বললাম, দেখ পার্টনার মানে দেখ কৃষিকাজ আমরা মানে সবাই করতে পারি, মানে কৃষিকাজ যেমন কোনো একজন পার্সন করতে পারে, ইন্ডিভিজুয়াল যেমন কৃষিকাজ করতে পারে, কেউ কয়েকটা বন্ধু মিলেও তো ধান আলু পটলের চাষ করতে পারে না, একাই করতে পারে আলাদা, কয়েকটা বন্ধু মিলেও করতে পারে, কয়েকটা বন্ধু মিলে করলে এখানে কয়েকজন মিলে করলে তাহলে কি বলে পার্টনারশিপ বলে। পার্টনারশিপ বলে পার্টনারশিপ বিজনেস থেকে আপনারা কি পেতে পারে, স্যালারি পেতে পারে। এই জন্য লেখা আছে, কি লেখা আছে, রেমুনারেশন মানে স্যালারি, পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা স্যালারি পেতে পারে। তো কোন পার্টনাররা মিলে যদি এগ্রিকালচারাল বিজনেস করে এবং সেই পার্টনাররা যদি ওইখান থেকে স্যালারি তোলে উইথড্র করে, এটা এগ্রিকালচার ইনকামের মধ্যে পড়ে, মানে এটাই এগ্রিকালচার ইনকামের মধ্যে পড়ে। তাহলে তাহলে এটা কি আনসার হবে, অ্যানসারটা কি, এটা কি আর তা অ্যানসার কি, এটা এগ্রিকালচার ইনকাম। এটা অ্যানসার কারণ কি এগ্রিকালচার ইনকাম, তুই লিখে রাখতে পারিস। কি কত দাগের নাম্বার দেখ লিখে রাখ, দাগ নাম্বার কত এটা বলটা, এটা কি ছিল 2 এর দাগে কি ছিল, 2 এর দাগে সি এর অরের এক একটা লেখ, 2 এর দাগে স্থির অরের এক একটা, সি অরের এক একটা, কি বললাম বলে অ্যানসার, এটা কি বললাম এগ্রিকালচার ইনকাম। কি লিখলাম বল, এগ্রিকালচার, কি লিখলাম এগ্রিকালচার ইনকাম, ঠিক আছে এগ্রিকালচার ইনকাম। নেক্সট কি বলেছে, এটা এক্সপ্লেন করবে কিভাবে? এক্সপ্লেনটা দেখি বইতে লেখা সুন্দর করে গল্প লিখে দিয়েছি, গল্পটা আমি একই কথা লিখতাম, বইতে লেখা সুন্দর করে বই দেখি যে বেঙ্গলি বা ইংরেজি পড়বি বইতে লেখা সুন্দর করে চ্যাপ্টার করবি লিখে দিয়েছি, বইয়ের মধ্যে লেখা আছে এগুলো সব। আমি ক্লাসে যখন পড়াইছিলাম তখন বলে দিয়েছিল এগুলো। বলছে মিস্টার, কি বলছে মিস্টার রামপদ, ঠিক আছে রামপদ আর কাল্টিভেটার, ঠিক আছে কাল্টিভেটার আর পকেট 20,000 ও 20,000 টাকা ইনকাম সেলিং হিজ কালচারাল ল্যান্ড সিচুয়েট ভিলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। তার মানে একজন কাল্টিভেটর, ঠিক আছে ওর কৃষি জমি বেচে 20,000 টাকা প্রফিট করছে, ও কি জমি ওই বলে কৃষি জমি বেচে মানে এগ্রিকালচার ল্যান্ড বেচে যে টাকা পয়সা কামায়,
এটা দেখে এক্সট্রা মধ্যে পড়ছে, ঠিক আছে? এটা কি কৃষি জমি বেচেছে, কৃষি জমি বেচে, ল্যান্ড বেচে প্রফিট হচ্ছে, এগ্রিকালচার ইনকাম এর পয়েন্টটাকে নন এগ্রিকালচার ইনকাম, ঠিক আছে? কি বলে নন এগ্রিকালচার ইনকাম, নন অ্যাগ্রো লিখে দিলাম, নন অ্যাগ্রো, ঠিক আছে? তোকে কম্পেনসেশন রিসিভ, কম্পেনসেশন মানে জানিস, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ পাচ্ছিস কার থেকে? ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাচ্ছিস, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্ষতিপূরণ দিচ্ছে, ঠিক আছে? ফর ড্যামেজ কজ সিস্টেম দ্য গ্রিন লিভস, ঠিক আছে, অফ এসএসসি, এটা পড়েছিলাম যে এটা হচ্ছে এগ্রিকালচার ইনভার্ট হতে পারে, যে চা, দার্জিলিং এ চা, তাই না, চায়ের ওখান থেকে তুষারপাত হয়, তুষারপাত হলে না চায়ের অনেক ক্ষতিগ্রস্ত হয়, ইন্স্যুরেন্স করা থেকে ইন্স্যুরেন্স কোম্পানি ভাড়া হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের এগ্রিকালচার। এগ্রিকালচার ইনকাম লিখে দে, বইটা দেখ, মিনিট বইটা দেখ, বুঝতে পারলি না? লিখে নিচ্ছিস তো, অ্যান্সার গুলো লিখে নিচ্ছিস তো? তুই এইগুলো লিখতে পারলে এখানে নাম্বার পেয়ে যাবি, দেখ দেখ 5টা নাম্বার থেকে চলে গেল না, ওখানে দুটো শর্ট কোশ্চেন, এখানে তিনটে শর্ট কোশ্চেন, এইগুলো তো সব বইতে লেখা আছে, সব পড়িস, দেখ সুন্দর, সব দাগ মার, সব পড়িয়ে দিয়েছিলাম, সব করা দাগ মার, দেখ বইয়ের মধ্যে সব দাগ মার, এবং কারণগুলো সব সুন্দর করে লেখা আছে। লেখা আছে বলবে, ঠিক আছে, বইটা একবার রিডিং মেরে নিবি, এই এরকম লেখা আছে। বাহ। তাহলে বুঝতে পারলি অ্যান্সার গুলো? আচ্ছা, এগুলো তো পড়েছিলাম, সব আগে জানি, থিওরি করে জানি, সেগুলো বলতে হবে। তো বলছি ট্যাক্স পে পার্কিউজিট, বলছে কি এখানে 6টা ট্যাক্স পে পার্কিউজিটের নাম লিখো, এবার তো তোকে দাগতে দিলাম বইয়ের মধ্যে, দেখ 6টা ট্যাক্স ফ্রি মানে হচ্ছে কর মুক্ত বিতরণ করো, আমি পড়েছিলাম অঙ্ক পড়াতে কি বলেছিলাম, বল একটা দুটো কর মুক্ত বিতরণ করবের নাম বলে, অনেক পড়েছিলাম, 6টা পয়েন্ট, 6টা পয়েন্ট বলেছিলাম, দেখ 6টা পয়েন্ট খাতায় লিখেও দিয়েছিলাম, সরানো হলো 3-4টে পয়েন্ট লিখে দিয়েছিলাম, সেখানে তোকে মনে রাখতে হবে, সবসময় বই পড়ে মুখস্থ নয়, আমি অঙ্কের মধ্যে সবসময় দুটো তিনটে পেতাম, দুটো তিনটে পেতাম অঙ্কের মধ্যে, ঠিক আছে? তো তো এখানে কি বলেছে, আমি একটু বই রিডিং পড়ে দিচ্ছি, কি বলে জানিস তো? বলছে কর্মচারী বাড়ি থেকে অফিস যাবে, আবার অফিস থেকে বাড়িতে আসবে, এর জন্য নিয়োগকর্তার ব্যবস্থা মানে, ধর কোনো একজন এমপ্লয়ি যার টাটা কোম্পানিতে চাকরি করে, ঠিক আছে, ও টাটা যে কোনো একটা কোম্পানিতে চাকরি করে, একটা কোম্পানি চাকরি করে, তো বাড়ি থেকে কোম্পানিতে যাবে, আবার কোম্পানি থেকে বাড়িতে আসবে, এর জন্য ওকে কোম্পানি থেকে একটা গাড়ি দেবে, ঠিক আছে? এটা হচ্ছে কর্মমুক্ত বেতন, এটা একটা পয়েন্ট, বুঝতে পারলি? এটা হচ্ছে একটা কর্মমুক্ত বেতন। তারপর কি, তুই যখন অফিসে কাজকর্ম করবি, অফিস আওয়ারে তোকে কি দেবে, চা দেবে, আর কি দেবে, চা আর কি দেবে, চা সাথে বিস্কুট দেয়, চা, তাই এটা বলে টি এন্ড স্ন্যাক্স, তাহলে অফিস আওয়ারে যদি টি স্ন্যাক্স দেয়, এটা হচ্ছে ট্যাক্স ফ্রি পার্টি। পয়েন্টগুলো পড়বে, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দেবে কিন্তু, এই কোশ্চেনটা আগের বছর অনেক স্কুলে দিয়েছি, এই কোশ্চেনটা এটা দিতে পারি, সে 6টা দিক বা দুটো দিক, দুটো দিলে মানে 2 নাম্বার দিলে দুটো, 3 নাম্বার দিলে তিনটে, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি তোকে বলে দেয় 6 নাম্বার দিয়েছে, 3 নাম্বার দিয়েছে, 6টা লিখতে, তখন 6টাই লিখতে হবে, তাহলে এক একটা লেখার জন্য হাফ হাফ করে নাম্বার হবে, বুঝতে পারছিস তো কি করে নাম্বার হবে? আচ্ছা, এবার কি বলেছে, টেলিফোন এক্সপেন্স, এটা পড়েছিলাম, কর্মচারীর হয়ে নিয়োগকর্তা দ্বারা টেলিফোন এর খরচ, আচ্ছা, এবার কোম্পানিতে অনেক এমপ্লয়ি কাজ করে, তার টেলিফোনের খরচা কোম্পানি থেকে দেওয়া হয়, টেলিফোনের খরচা, ঠিক আছে, এটাও কিন্তু ট্যাক্স পেড ফিস, টেলিফোন এক্সপেন্সেস পেড বাই এমপ্লয়ার। তারপর কি, আচ্ছা, কোম্পানি থেকে না নিজের পার্সোনাল ব্যবহার করার জন্য এমপ্লয়িকে ল্যাপটপ বা কম্পিউটার দেয়, ল্যাপটপ বা কম্পিউটার দেয়, ঠিক আছে, এটাও কিন্তু ট্যাক্স পেড ফিস। এই কি পয়েন্টগুলো বললাম, মনে রাখো। আচ্ছা, তারপর কি বলছে, নিয়োগকর্তার হাসপাতালে চিকিৎসার সুযোগ, নিয়োগকর্তার হাসপাতাল মানে মালিকের হাসপাতালে যদি এমপ্লয়িকে ট্রিটমেন্ট করায়, এটাও কিন্তু ট্যাক্স পে পাঠিয়েছে। আর কি লেখা আছে, অফিস বা ব্যবসার উদ্দেশ্যে ক্লাবের সুবিধা হয়,
অফিস বা ব্যবসার উদ্দেশ্যে মানে ক্লাব ক্লাব ফেসিলিটি যদি দেয়, ঠিক আছে? মালিক দেবে। এইগুলো সব ট্যাক্সের মনে করো। পয়েন্ট পড়ে নিবি কিন্তু ৬ টা পয়েন্ট। ৬ টা পয়েন্ট পড়ে নিবি কিন্তু। কিছু না এগুলো মুখস্থ করার ব্যাপার না। তুই এই যে আমি বললাম যে কটা পয়েন্ট মনে আছে? এবার ১ টা ২ পয়েন্ট মনে থাকতে থাকতেই তোর আলোচনা হয়ে যাবে। এখানে ৬ টা পয়েন্ট। যদি ৬ টা পয়েন্ট মনে না থাকে আমি আরো ৪-৫ টা পয়েন্ট বলে দিতে পারবো। ঠিক আছে? আমি পিডিএফ দিয়েছি ওখান থেকে ২০ টা পয়েন্ট লেখা আছে। ইংলিশে লেখা আছে। তার সুবিধা কি হলো? তুই এই ৬ টা পয়েন্ট মনে না থাকলে তুই যা খুশি পয়েন্ট লেখ। আমার কথাটা বলতে হবে। ৬ টা পয়েন্ট লেখা নেই। এখানে আরেকটা পরে সুন্দর বলেছে ওই দেখবি স্কুলে পড়াশোনা করলে চিলড্রেন যদি পড়াশোনা করে ১,০০০ টাকার নিচে হলে ট্যাক্স ফি পার্সেন্টেজ করেছিলাম মনে পড়ে? মনে পড়ছে? তখন অঙ্ক করতাম। দেখবি মানে এমপ্লয়ি যে আছে না তার ছেলে মেয়ে থাকে, ছেলে মেয়ে পড়াশোনা করবে। এবার পড়াশোনা করলে তো খরচপাতি হয়। ঠিক আছে? যদি মালিকের স্কুলে পড়াশোনা করে তখন ১,০০০ টাকা অব্দি ১,০০০ টাকার উপর হলে ট্যাক্স দিতে হবে, ১,০০০ টাকার নিচে ট্যাক্স ফ্রি বলেছিলাম না? তো ওই কথাগুলি তুই মাথায় রাখ। আচ্ছা। এবার এখানে কি বলেছে স্পেসিফাইড এমপ্লয়ি কাকে বলে? আমি বলেছিলাম স্পেসিফাইড এমপ্লয়ি মানে একটা স্পেসিফাইড এমপ্লয়ি হতে গেলে তোমাকে ৩ টে কন্ডিশন মানতে হবে। কি, কি? তোমাকে কোনো কোম্পানির ডিরেক্টর হতে হবে, তোমাকে কোনো কোম্পানির 20% মালিকানা থাকতে হবে, আর বছরে ৫০,০০,০০০ টাকার বেশি ইনকাম হতে হবে। তারপরে তুমি স্পেসিফাইড। এই মতন তারপর ট্যাক্সের জন্য একবার নির্মাণ হয়ে যাবে, একবার কিন্তু তোকে মনে রাখার ক্যাপাবিলিটি রাখতে হবে। তুই 20% বললেও কোম্পানি মালিকানা থাকবে, তুই 20 জায়গায় 10% লিখে দিবি। তাহলে আর চলবে না। 20 লিখতে হবে তোকে। ওখানে বাড়ানোর জায়গা নেই। ঠিক আছে? এখন তুই যদি না কোনো কোম্পানি মালিকানা থাকে, তাহলে ভাই মালিকানা থাকলে কত পার্সেন্ট মালিকানা থাকবে সেটা তো বলতে হবে। ঠিক আছে? এই কথা মাথায় রাখতে হবে। এগুলো মনে রাখতে হবে। এখানে ট্যাক্সের ভাষা বানানো যাবে। বানানো যাবে না। ট্যাক্স হচ্ছে ফেরত। এবার ট্রান্সপোর্ট অ্যালাউন্স। তোরা অঙ্ক করছিলি মনে পড়ে? স্যার এই কথা ট্রান্সপোর্ট অ্যালাউন্স এর রুল কি আছে? ধর তুই কোম্পানিতে চাকরি করছিস, কোম্পানি থেকে তোকে প্রতি মাসে ৳১০০ করে ট্রান্সপোর্ট অ্যালাউন্স দিচ্ছিল। শুনিস তো? তোকে ৳৫০০ করে ট্রান্সপোর্ট অ্যালাউন্স দিয়েছিল। তুমি কত করবি? তাই ৫% বাড়ো। মনে পড়ছে? কি মনে পড়ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স কত? ৫% বাড়ো। ৳৬,০০০। এবার এর থেকে আমি কি বলছিলাম কিছু, কিছু অ্যালাউন্স পুরোপুরি ট্যাক্স দেবে, কিছু, কিছু অ্যালাউন্স কিছু ছাড় পাওয়া যায়। এবার ট্রান্সপোর্ট অ্যালাউন্স এ ফুললি ট্যাক্সেবল নাকি পার্টলি ট্যাক্সেবল? ফুললি ট্যাক্সেবল। তাহলে কি লিখবি? ট্রান্সপোর্ট অ্যালাউন্স যে টাকা পাবো এর থেকে কোনো রকমের কোনো ছাড় পাবো। ব্যাস এটা লেখা আছে বইতে। ২ তে লেখা এটা ফুললি ট্যাক্সেবল। এটা ফুললি ট্যাক্সেবল। কারে ও বইতে একটু আরেকটু বড় করে লিখে দে। যারা ও মানে কি বলে নরমাল পার্সন, নরমাল মানে আমাদের মতো যারা পার্সন, নরমাল পার্সন। কিন্তু যারা অন্ধ মানে তারা কি বলে না? হ্যান্ডিক্যাপ, ঠিক আছে? হ্যান্ডিক্যাপ, আ ব ব্লাইন্ড এদের জন্য ৳৩২০০ করে ছাড় পাওয়া যায়। এদের জন্য। বুঝতে নাও ছাড় পাওয়া যায় কাদের জন্য? কাদের জন্য বলা হচ্ছে? নামটা কার মানে? অন্ধ, ঠিক আছে? এদের জন্য। মানে কি বলে না কি বলে মানে ব্লাইন্ড অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, ব্লাইন্ড এদের জন্য ৳৩২০০ করে ছাড় পাওয়া যায়। ঠিক আছে? মনে রাখতে হবে তোকে। মনে রাখতে হবে কি করে ভালো। হয়ে গেলে তো তাহলে তুই দেখতে পারলি একের দাগ বৃহত্তর সর্বনিম্ন এবার লাস্ট পাঁচের থেকে কোশ্চেন চলে এসছে, ঠিক আছে? এবার কি বলে ফিফো। ফিফো তো শিখিয়েছি বল। ফিফো তো শিখিয়ে কোশ্চেন গুলো দেখে নি। স্টোরি লাইন বলেছিল এগুলো দেখি তো। ফিফো, ফিফো কি বলেছে ফিফো? ফিফো করতে হবে। ফিফো মেথড দাগ কাটবো, দাগ কাটবো। তার আগে কি বলছে? ওপেনিং স্টক বলছে ৮০০ ইউনিট সেল। এবং সেল মানে ও আচ্ছা সেল মানে তুই এটা না সেলটাকে কিভাবে বলছে? ইস্যু। সেল মানে ইস্যু। ইস্যু হচ্ছে ৫০০ ইউনিট, ঠিক আছে তো? তারপর ৩ তারিখ পারচেজ বলছে ১০০০ ইউনিট ৳১১ করে। সেল মানে ৬০০ ইউনিট, পারচেজ ৭০০ ইউনিট ৳১২ করে, সেল মানে ৮০০ ইউনিট। সব বসে। তাহলে চল দাগ কাট। দাগ কাট কাটতে জানবি কিভাবে করতে হতো। ঠিক।
ও আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, 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 আপনি বলেন তো? হ্যাঁ, এমনি তো করছি। আমি অন্যান্য কোচিং এ ঠিক, ঠিক আছে। তো বেশ হুম। এমনি পড়াটা তো পারে, ভালোই পারে। কিন্তু ওই হয়তো বাড়িতে হয়তো কম বসে প্র্যাকটিস লেভেল প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সে তো ঠিক, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এবার হচ্ছে মানে মেইন ব্যাপারটা হচ্ছে একটা বই কিনে দিয়েছি, ঠিক আছে? না, আমি এসব করতে পারছি না। এবার যা করবো মোবাইল দিয়ে আমি। ওই মানুষ এই বইটা খুব মানে আচ্ছা, আচ্ছা, আমার ঠিক আছে দেখবেন বিভাগ শোনো, আমি বলতে চাচ্ছি ২০২৪ মার্চ ১ এগুলো লেখাগুলি এগুলো পরে লিখি। আমি একটা অঙ্ক রান্না করি, বুঝিস? অঙ্ক রান্না করি। এটা ডেট, এটা ডেটের বার, এটা লিখে দিই ডেটের বার।
2024 মার্চ 1, ঠিক আছে? কি বলেছিল? ওপেনিং ব্যালেন্স 800 ইউনিট 10 টাকা করে। ওপেনিং ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্সের ঘর। এটা হচ্ছে ব্যালেন্সের ঘর। এখানে লিখতাম ইউনিট রেট এবং 800 ইউনিট 10 টাকা করে, কত হচ্ছে? 8000। ঠিক আছে? নেক্সট কি বলেছিল? 2 তারিখ সেল করেছিস 500 ইউনিট। 2 তারিখ, 2 তারিখ সেল করেছিস, মানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ইস্যুর ঘর। ইস্যুর ঘর, ঠিক আছে তো? এখানে কি লিখতাম? ইউনিট এখানে লিখতাম রেট, এখানে লিখতাম অ্যামাউন্ট। এই ঘরটা কি লিখতাম? কারণ মনে আছে? এসআরএন মানে এসআর নাম, স্টোর লিকুইডেশন নাম্বার। তাহলে কত বললি বল? কত? 500 ইউনিট বললি তো? 500 ইউনিট। এখানে তো 500 ইউনিট। আমার গোডাউনে তো একটাই মাল আছে, ওই 10 টাকার মাঝে বের করতে হবে। 500 ইউনিট 10 টাকা করে, কত হচ্ছে? 5000 টাকা। তাহলে 800 মধ্যে 500 বেরিয়ে গেল, রইল 300। 10 টাকা করে 10 দিন, ঠিক আছে? এবার 2 তারিখ কমপ্লিট। কি বলেছে এরপর? 2 তারিখের পর 3 তারিখ 1000 ইউনিট পারচেজ করি 11 টাকা করে। 3 তারিখ 1000 ইউনিট পারচেজ করেছিস, 1000 ইউনিট পারচেজ 11 টাকা করে, মানে 11,000। তো 3 তারিখ এখানে কি লিখতাম? রিসিপ্টস। এখানে লিখবো জিআর নাম্বার, ঠিক আছে? এখানে লিখবো ইউনিটস রেট, এখানে লিখবো অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে কত হবে এখানে? গোডাউনে 10 টাকার মাল ছিল, পরে আরো 11 টাকার মাল কিনলাম। 10 টাকার মাল 300 টা ছিল, 11 টাকার মাল কিনলাম কত? 1000। 300 ইনটু 10 করলে হয় 3000, আর 1000 ইনটু 11 করলে হয় 11,000। তিনের পর কত তারিখ বলেছে বল? তিনের পর বলেছে 4 তারিখ 600 ইউনিট সেল। 4 তারিখ, 4 তারিখ 600 ইউনিট সেল। যেহেতু ফিফো মেথড, ফিফো মেথড কি বলে? যেটা আগে এসে তাকে আগে বের করো। আগে কোনটা এসেছে বল? মানে 10 টাকা, মানে আগে 10 টাকার নোটটা বের করো, 300 ইউনিট। 300 ইউনিট আগে বের করবো 10 টাকা দামে, 3000 টাকা। তাহলে বাকি 300 বের করবো কোনটা? 11 টাকার মাল। এটাই মনে হয় একটু বেশি মনে আছে নাকি এরকম করে? 10 টাকার মাল বেরিয়ে গেছে পুরো, 11 টাকার মাল 1000 টাকা ছিল, তারপরে 300 টাকা 700 টাকা আছে। কত হচ্ছে? 7,700। নেক্সট কি বলেছে? 4 এর পর 5 তারিখ 700 ইউনিট পারচেজ করি 12 টাকা করে। 700 ইউনিট পারচেজ করেছি 12 টাকা করে, কত হচ্ছে? 7 12 84, 8,400 টাকা। দেখো 5 তারিখ না? আচ্ছা, গোডাউনে 11 টাকার মাল ছিল, তুমি আবার 12 টাকার মাল কিনলে। 11 টাকার মাল 700 টা ছিল, 12 টাকার মাল 700 টাকা। তাহলে 7,700 আর এটা 8,400। লাভ পয়েন্ট। 6 তারিখ 800 ইউনিট বেচে দিয়েছি। 6 তারিখ 800 ইউনিট বেচেছি। 800 মানে ফিফো। তাহলে ফার্স্টে 11 টাকার মাল বের করবো। 11 টাকার মাল কত করে বের করবো? 700 টাকা। আর 12 টাকার মাল কত করে বের করবো? 100 টাকা। তাহলে এটা হবে 7,700 আর এটা হবে 1200। 11 টাকার মাল নেই, যা আছে 12 টাকার মাল পড়ে আছে। 12 টাকার মাল 700 টাকা থেকে 100 বেরিয়ে গেছে, তো হলো 600। 6 বারং 72, 7,200। শেষ। শেষ হয়ে গেল। এটা হচ্ছে ক্লোজিং স্টক, সিএল স্টক, আর এটা হচ্ছে ওপেনিং স্টক। বুঝলি আমরা?
কত নম্বর অঙ্ক? তিনের এই। 3 এর এই। তোর কি প্রোটোকল আছে নাকি দেখাবো? দেখে নে। তারপরে করবি না কিন্তু পেজে জায়গা থাকলে ওই পেজটা ছেড়ে দিবি তো একটা ফ্রেশ পেজ নিয়ে করতে হবে করলে ফ্রেশ পেজ দিতে হবে। বুঝলি? আমার একটা হলো করলে যাবে এটা কি করতে বলি ভালো করে পর থেকে বিটটা the following transaction took place in respect of material art in the store of a manufacturing company in the month of March 2024 opening stock বলে দিয়েছে purchase বলে দিয়েছে দুটো আবার ইস্যু বলে দিয়েছে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক আন্ডার FIFO মেথড লিফো মেথড আবার ওয়েটেড তিনটে মেথড করতে হবে একটা FIFO লিফো আর একটা ওয়েটেড ঠিক আছে FIFO লিফো ওয়েটেড আবার কি বলছিস ওয়েটেড করিলে। না FIFOটা করে দেন FIFO লিফো কর FIFOটা কর দুটো করে দিন দুটো করে দিন কাজ ডাক্তার কাজ তোমার চিন্তা করছে একটা ওরাই তো করে ফেলছে না একটা করি এক একটা তিনটে তিনটে অঙ্ক তিনটে পেজ লাগবে তো রিপোর্টে যেহেতু আগেরটা করলে ফিফো করার দরকার নেই তাই না তুই রিপোর্ট টাকা লাখ টাকা আমি করে দিচ্ছি হ্যাঁ
বলেছে বিটটা করো ফিফোটা করাচ্ছি না ফিফোটা ক্ষেত্রে করা না আমরা ওই ফিফোটা কোনো সমস্যা নেই ফিফোটা করে দিতে আমি অপরে পাইছে আমি লিফোটা আর ওইটা করে দিচ্ছি লিফো ওপেনিং স্টক বলে 500 ইউনিট কত করে দেয় ওপেনিং স্টক 500 ইউনিট 5 টাকা তাহলে এটা ডেট লেখ মার্চ হ্যাঁ 500 ইউনিট 5 টাকা করে কত 2500 টাকা ব্যাস হয়ে গেল তারপর কি বলেছিল 10 তারিখ বলেছিল পারচেজ 800 ইউনিট 6 টাকা করে 10 তারিখ বলেছিল পারচেজ 800 ইউনিট 6 টাকা করে কত 648 4800 টাকা তাহলে এই 500 ছিল আরো 800 কিনলাম 500 5 টাকা দামে ছিল আর 800 6 টাকা এটা হচ্ছে 2500 এটা হচ্ছে 4800 10 তারিখ হয়ে গেল তাই না 10 এবং 12 তারিখ 400 ইউনিট ইস্যু হচ্ছে 12 তারিখ ইস্যু হচ্ছে কত ইউনিট 400 ইউনিট ঠিক আছে যেহেতু মেথডের নাম লিফো লিফো মানে লাস্টেরটা আগে লাস্ট লিফো মানে লাস্টে দিয়েছে তখন আমরা অবত না এটা কি 6 টাকা 400 টাকা 6 টাকা করে 2400 হয় তাহলে গোডাউনে 5 টাকা দামের মাল 500টা ছিল 500 টাই আছে 6 টাকা দামের মাল 800টা ছিল 400টা বেরিয়ে গেছে আছে কত 400 টাকা তাহলে এটা করে 500 ইন্টু 5 2500 টাকা আর 400 ইন্টু 6 2400 টাকা হয়ে গেল তো কত তারিখ হলো বল 15 তারিখ কিনছি 15 তারিখ 600 ইউনিট কিনছি 7 টাকা করে 15 তারিখ 600 ইউনিট কিনছি 7 টাকা 642 4200 টাকা 5 টাকা দামের মাল ছিল 6 টাকা দামের মাল ছিল 7 টাকা দামের মাল কিনলাম 5 টাকা দামের মাল 500 টা ছিল 6 টাকা দামের মাল 400 টা আর 7 টাকা দামের মাল কিনছি কত 600 টাকা 2500 আর এটা 40 লাস্ট কত তারিখ 15 পর 25 তারিখ 800 ইউনিট 800 ইউনিট আচ্ছা 800 ইউনিট বলে দিয়েছি 800 ইউনিট লিখো লাস্টিং ফার্স্ট লাস্টে কে এসছে 600 তাই তো 600 টাকা আগে বের করবো কত 7 টাকা দামে তারপর নিব পরেরটা থেকে 200 টাকা নেবো কত 6 টাকা 642 4200 আর 200 ইন্টু 6 1200 তাহলে 5 টাকা দামের মাল হাতে দিই 500 টা ছিল 500 টাই আছে 6 টাকা দামের মাল 400 টা ছিল 200 টা বের করে দিয়েছে কত 200 টাকা 7 টাকা দামের মাল পুরো বেরিয়ে গেছে তাহলে কত 500 ইন্টু 5 2500 আর 200 ইন্টু 6 1200 হয়ে গেল বুঝেছিস শেষ কত তাড়াতাড়ি হয়ে গেল এবার একটা দেখা ওয়েট হ্যাঁ বাবা বলছো দেখে নেই দেখ ওয়েটটা হয়ে গেল কিন্তু দাগ কেটে লেখা হয়ে গেল
যে বলবো নাকি? প্রথমে তো ওপেনিং ব্যালেন্সটা লিখে দিয়েছি, পারচেসটাও লিখে দিয়েছি, ঠিক আছে তো? মেইনলি ইস্যুটাকে আরম্ভ করবো। দেখ পারচেসটা দেখ, দেখিস তো? এটা দেখেছিস? এটা তো ওয়েটেড করছি তাই না? ওয়েটেড এখানে লিখে দে, ওয়েটেড এভারেজ করছিস। এখানে লিখে দে ওয়েটেড এভারেজ করছিস, ওয়েটেড ওয়েটেড এভারেজ, ঠিক আছে? দেখ কি করতে হয় জানিস? প্রথমটা তো সেম, সবার সেম, লিফো লিফো সিম্পল মাইনাস সবার সেম, প্রথম লাইনটা সবার সেম। সেকেন্ডে দেখ, সেকেন্ডে চেঞ্জটা হবে। 500টা ছিল গোডাউনে, 800টা কিনলাম, কত হলো? মানে 1300। হ্যাঁ কি? এই 1300 কি করে হলো বুঝতে পারলি তো? এই যে ওয়েটেড এভারেজ ওরকম করতে নেই, আলাদা করতে নেই, একবারে ওয়েটেড মানে এরকম ভাবে করতে হবে। 500টা ছিল, 800টা কিলো, কত হলো? 1300। তাই 2500 টাকা ছিল আর 4800, কত? 4800 যোগ করে, আড়াই আর 4800 যোগ করে বল কত হচ্ছে? 2500 আর 4800 যোগ করে বল কত হচ্ছে? 7300। তোমরা কি করবে জানিস তো? এইটা দিয়ে এটাকে ভাগ করে দিবে। 7300 কে 1300 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 5.615। সমান 5.615। এই 5.615, ঠিক আছে? বোঝা গেল তো এটা কি করলাম? এটা হলো 10 তারিখ, ঠিক আছে? 10 তারিখ হয়ে গেল, বুঝলে কি করে করলাম বুঝতে পারলি? কোন ডাউট আছে এই লাইনটা? এই লাইনে ডাউট নেই তো? দেখতে ভালো করে, লাইন ডাউট নেই। কি করলাম এই বুঝতে পেরেছিস কি করলাম এটা? আচ্ছা, আমার একটা সেই দুনিয়ার আছে নাকি তো? এই টাইপের অঙ্ক একটা করে করলেই যথেষ্ট। ফিফো একটা, লিফো একটা, সিম্পল একটা করলেই যথেষ্ট। ওইটা 15 তারিখ করবো। 15 তারিখ কি বলেছিল? 15 তারিখ 15 তারিখ 5 তারিখ 600 ইউনিট ইস্যু করেছি, 12 তারিখ এখানে লিখবো, 12 তারিখ 400 ইউনিট ইস্যু, এখানে লিখবো 400। এবার প্রশ্ন, এখানে রেট কোনটা লিখবো জানিস তো? ভালো করে দেখ, এই দেখ আমি এখন দেখাই, বলতে বলতে আমি কেন কি দিলাম, কি আরো দিলাম, এই রেটটা ধরে এখানে বসিয়ে বুঝতে পারলি কি বললাম? লাইক 5.615। 400 ইন্টু 5.615 কত হচ্ছে? 2246। 2246, 1300-র মধ্যে 400 বেরিয়ে গেল, তাহলে 900। 900 7300 থেকে 2246 দাও, কত হচ্ছে? 5054। 5.615, 12 তারিখ কমপ্লিট। ঠিক তো, 12 তারিখ কমপ্লিট। 12 পর কত আছে বল? 12 পর 15 তারিখ 6 ইউনিট 7 টাকা করে। 15 তারিখ 600 ইউনিট 7 টাকা, 600 ইউনিট 4 টাকা 200। ঠিক আছে? তো 900 ছিল, 600 কিনলাম, কত হলো? 1500। 5054 প্লাস 4200 কত হচ্ছে? 9254। ভাগ 15 কত হচ্ছে? 6.169, 6.169। লাস্ট 15 পর কত তারিখ? 25। 25 তারিখ 800 ইউনিট, 25 তারিখ বলতে 800 ইউনিট। কি বলছে? 800 ইউনিট ইস্যু, তাই তো? এই 800 ইস্যু করেছিল না? ইস্যু, তাহলে কোন রেট হবে? এই 6.169। 800 ইন্টু 6.169 কত হচ্ছে? 4935। 15 থেকে 800 বাদ দিলে কত হচ্ছে? 600। 9254 থেকে 600 বাদ দিয়ে কত হচ্ছে? সরি ভুল করলাম তো, সরি ভুল করেছি। 9254 থেকে বাদ দিলাম 4935, কত হচ্ছে? 431। 431, এটা ভাগ করে দাও, শেষ। ডিভাইড বাই 600 কত হচ্ছে? 7.198। ব্যাস, এই জন্য বুঝতে পারলি? দেখে
বুঝলেন তো না? স্যালারি দিয়ে স্যালারি একটা অঙ্ক দিয়ে স্যালারি স্যালারি গুলো করতে হবে এখন কি বলছে স্যালারি সিট দাগের অঙ্ক স্যালারি বলছি বেসিক পে 24,000 টাকা প্রতি মাসে ডিএ 16,000 টাকা প্রতি মাসে ফরেন পার্ট অফ স্যালারি বলেছে এই চাই বলেছে 8,500 টাকা প্রতি মাসে বোনাস বলে 10,000 টাকা পার অ্যানাম প্রতি মাসে না পার অ্যানাম কমিশন বলে 2% অন সেল 5 লাখের উপর হি স্টে ইন আ রেন্টেড হাউস কলকাতায় বাড়ি ভাড়া নিচে 10,000 টাকা প্রতি মাসে দিতে হয় ক্যালকুলেট দা ও শুধুমাত্র এই চাই পুরো অঙ্ক করতে হবে এটা ভালো করে কর্মস্থানে থাকে পুরো স্যালারি দিতে পারেন এর কত হবে ক্যালকুলেট এক্সেম্পশন ইন রেসপেক্ট অফ এইচআরএ বাই সম্পদ তাহলে পুরো করতে হবে জানেন পুরো করতে শুধুমাত্র এইচআরএ বললেন পার্ট মধ্যে এইচআরএ টাকা ছোট করে রুপিতে দুটো ঘর করলেই তো হয়ে যাবে রুপিতে দুটো ঘর লে প্রথমে কি লিখবে জানিস তো লে হাউস রেন্ট অ্যালাউন্সেস লে হাউস রেন্ট অ্যালাউন্সেস লে হাউস রেন্ট অ্যালাউন্সেস আমি কি বলেছি পরের দিন যখন পরীক্ষা দেবো না শুনছিস তো যারা ইংলিশ ভার্সনে পড়ে তাদের এই মডেল পেপার মধ্যে একটা কোশ্চেন তুলে দেবো একটা পেপার তুলে দেবো ঠিক আছে আর যারা বেঙ্গলি ভার্সন পড়ে ওখান থেকে একটা কোশ্চেন তুলে দেবো ঠিক আছে তো স্পট এর মধ্যে দেবো এই বাইরে দেবো মনে এর মধ্যে থেকে দেবো পেপার ঠিক আছে আমি আগেই বলেছি এর মধ্যে থেকে কোশ্চেন দেবো মন্ডে পরীক্ষা নেবো এখান দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ 5 নম্বর বুঝলাম 5 নম্বর 5 নম্বর বড় কোশ্চেন পেপারটাই ধরে দিল কোনো আছে ওই পেপারটাই তুলে সেট থাকবে পুরো সেট থাকবে পুরো সেটে কেউ চেঞ্জ করবে এই সেট কেন বললাম মানে যে কোনো একটা সেট যে কোনো একটা সেট ধরে চলে যাবে মানে সেট গুলো তোকে বলছি ভালো করে বাইরে ভালো করে প্র্যাকটিস করতে এর মধ্যে থেকে হাউস রেন্ট অ্যালাউন্সেস কত হাউস রেন্ট কত করে ছিল বল 8,500 টাকা করে প্রতি মাসে কর মানে 8,500 ইনটু কর 1,02,000 টাকা বাইরে বসে রয়েছে তারপর কি লিখতাম মনে আছে তো মাইনাস এক্সেমশন under section 10 subsection 13A rule 2A will be list of the following গ্রুপে দেওয়া আছে পিডিএফ থেকে কষ্ট একটা পিডিএফ দেয় মডেল পেপার দেখিস সব এটা পাচ্ছি না কি লিখবো প্রথমে এইচ আর এ লিখবো এইচ আর এ কত 1,00,000 তারপর কি লিখতাম মনে আছে তো রেন্ট পেড মাইনাস কি করতাম বল দেখি কি লিখতাম রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি কি লিখলাম রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি বল কত টাকা করে বাড়ি ভাড়া দিয়েছিস দেখ 10,000 টাকা করে বাড়ি ভাড়া দিচ্ছিস 10,000 টাকা বাড়ি ভাড়া দিলে কত 1,20,000 টাকা হয় না কে 10,000 টাকা বাড়ি ভাড়া দিলে 1,20,000 টাকা মাইনাস 10% অফ স্যালারি স্যালারি নিচে করবো অঙ্ক তো ওখানে শেষ হয়ে যাবে এখানে স্যালারি বলতে কি বোঝায় এখানে মনে আছে এই জায়গায় স্যালারি বলতে কি বোঝায় বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন ওর বেসিক কত ছিল আমাকে বেসিক কত ছিল 24,000 টাকা করে প্রতি ছেলে তোমার কি হয় 24,000 ইনটু 12 ডিএ কত করে বলেছিল ডিএ কত করে বলেছিল 16,000 টাকা করে প্রতি মাসে মানে 16,000 ইনটু 12 কমিশন কত বলেছিল কমিশন দেখ কমিশন বোনাস তো আসবে না কমিশন বলেছিল 2% কার উপর 2% 5 লাখের 2% তাহলে 5 লাখের 2%
তাহলে ফটাফট করে ক্যালকুলেটর নিই। 24,000 ইন্টু 12, 24,000 ইন্টু 12 কত হচ্ছে? 2,88,000। 16,000 ইন্টু 12 কত হচ্ছে? 1,92,000। আর 5,000 ইন্টু 2 কত হচ্ছে? 10,000। 2,88,000 প্লাস 1,92,000 প্লাস 10,000 কত হচ্ছে? 4,90,000। এখানে মাইনাস করবো 4,90,000, 10% একবারে করে দিই 49,000। ঠিক আছে, তাহলে 1,20,000 থেকে 49 বাদ দিলে কত হচ্ছে? 71,000 টাকা। ঘর ভাড়া নিয়েছি কোথায়? কলকাতায়। ঘর ভাড়া নিয়েছি কোথায়? কলকাতায়। হ্যাঁ, কলকাতায়। কলকাতায় হলে 50% অফ স্যালারি। 50% অফ স্যালারি কত? 4,90,000 উপর 50%, তাহলে 2,45,000। দিতে হবে 16 ঘন্টায় 71,000 টাকা। এক লাখ দুই থেকে 71 বাড়বে। 1,02,000 থেকে 71 বাড়বে, অ্যান্সার কত হচ্ছে? 31,000 টাকা। শেষ। তুই বুঝছিস তো আমরা কিন্তু কমন ব্যাপার জানিস, এগুলো পড়েছি ক্লাসে বহুবার করেছি। বল, অঙ্কটা বোঝা গেল তো? 71,000 টাকা। এই 71,000 বাদ দিয়ে 31,000, এই বুঝতে পেরেছি অঙ্কটা? এই ক্লাসে বহু পড়েছি অঙ্ক। এই দেখে নে। ক্লাস বেসিক স্যালারি দিয়ে কত? 8,000 টাকা করে প্রতি মাসে। ডিয়ারনেস অ্যালাউন্স বলে 3,000 টাকা করে প্রতি মাসে। ঠিক আছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স বলতে কত করে?
অঙ্কটা সোজাই হবে, বেসিক স্যালারি বলেছে 8,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। ডিএ বলেছে 3,000 টাকা প্রতি মাসে, তো বলে ট্রান্সপোর্ট অ্যালাউন্স বলে 1,000 টাকা প্রতি মাসে। এইচআরে বলেছে 3,000 টাকা প্রতি মাসে। হাউস রেন্ট, হাউস ইন কলকাতা এন্ড পে 4,000 টাকা বলেছে ভাড়া দিতে হয়। মেডিকেল অ্যালাউন্স বলছে 7,200 টাকা প্রতি মাসে। প্রফেশনাল ট্যাক্স পেড 18 টাকা পার অ্যানাম। পুনাম চৌরাশিয়া ইজ অ্যান এমপ্লয়ি অফ আ প্রাইভেট কোম্পানি। তো ওরা সোজা কিছু নিয়ে বলুন প্রশ্ন লাস্ট অঙ্ক, এটা হলো শেষ। অ্যামাউন্টে কটা ঘর করতে বলেছেন এই অঙ্কের জন্য? 3টে ঘর। আচ্ছা, কি কি বলেছে একটা করে? বেসিক স্যালারি 8,000 টাকা প্রতি মাসে। বেসিক স্যালারি 96,000। ডিএ বলেছে 3,000 টাকা প্রতি মাসে। ডিএ বলেছে 3,000 টাকা প্রতি মাসে। তিন হাজার ইন্টু 12 36,000। ট্রান্সপোর্ট অ্যালাউন্স 1,000 টাকা প্রতি মাসে বলেছে। 1,000 টাকা প্রতি মাসে লেখ ট্রান্সপোর্ট অ্যালাউন্স। লেখ ট্রান্সপোর্ট অ্যালাউন্স 1,000 টাকা প্রতি মাসে। 1,000 ইন্টু 12 12,000 টাকা। ট্রান্সপোর্ট অ্যালাউন্স তো ফুললি ট্যাক্সেবল। নেক্সট কি বলেছে? এই চার্টটা একটু পরে করি দেখি, এই চার্টটা একটু পরে করছি। আর কি আছে? মেডিকেল অ্যালাউন্স 7,200 টাকা প্রতি মাসে। লেখি মেডিকেল অ্যালাউন্স 7,200 টাকা প্রতি মাসে। 7,200 ইন্টু 12 করে দেখ কত বের হচ্ছে। 7,200 ইন্টু 12 86,400 টাকা। ঠিক আছে, আর তো সেরকম কিছু নেই ব্যাপার। ঠিক আছে, এবার শুধু এইচআরে করবো, অঙ্ক শেষ। এইচআরে ব্যাস। এইচআরে কত করে পেয়েছি বল? এইচআরে কত করে পেয়েছি বল? এইচআরে 3,000 টাকা করে প্রতি মাসে। তাহলে লিখবো কি 3,000 ইন্টু 12 36,000 টাকা। এই দেখ, এই অঙ্কটা দেখবি, একটা জিনিস দেখবি এখানে কি ছিল। আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা অর ছিল। আগে এইচআরটা যদি করতে পারিস তো করবি, যদি আগের এইচআরটা করতে না পারিস এটা অর ছিল, ওর সঙ্গে এটা অর ছিল। আগে যদি এইচআর অঙ্কটা করিস তার সঙ্গে এই থিওরিটা লিখতে হতো। ঠিক আছে, দুটো মিলিয়ে তোর পাস হয়ে গেছিল। আর যদি না আমি ওটা করবো না, তাহলে এই করবো ওটা আমার। দুটো কি বললাম? কি বল কোনটা? এটা দুটোই ঠিক, দুটোই ছিল, দুটোই ছিল। পরীক্ষা দিয়ে লিখে। আচ্ছা, 36,000 টাকা এবার কি লিখবো? এর থেকে কি করতে হবে? মাইনাস এক্সামিশন under section 10 subsection 13A rule 2A will be list of the following. লিখতে প্রথমে এইচ আর এইচ এর কত টাকা দিয়েছে দেখ, 36,000 টাকা। তারপর কি লিখতাম? রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। রেন্ট কত টাকা করে পে করেছে দেখ, রেন্ট পে করেছে কত দেখ, খোঁজ। হাউস ইন কলকাতা, কোথায় রেন্ট করে 4,000 টাকা করে পেলে, 4,000 টাকা করে 4 12 48,000 টাকা। এবার কি করতাম? 10% অফ স্যালারি। স্যালারি বলতে কি বোঝায়? বেসিক আর দিয়ে, একই না? কমিশন তো নেই এই অঙ্কে, বেসিক আর দিয়ে। তাহলে 96 আর 36 কত হচ্ছে? এখানে এক জায়গায় আলাদা করে লিখে রাখি, 96
যোগ 36 কত হচ্ছে পরে করে দেবো, 3টে শূন্য, 6 6 12 2 হাতে হচ্ছে 1 9 3 12 1 13, 1,32,000, 1,32,000 10% করলে কত হয় 13,200। তাহলে 48,000 থেকে 13,200 বাদ দে, এটা হচ্ছে 804, 34,800 টাকা বাদ দিয়ে হলে এটা 34,800। লাস্ট কলকাতায় বাড়ি তো, বাড়ি কি কলকাতায় বলেছে দেখি তো, কোথায় বলেছে বাড়ি কলকাতায়। 50% অফ স্যালারি, লিখবো 50% অফ স্যালারি। স্যালারি 50% মানে 1,32,000 50% করলে কত হচ্ছে, 66। তিনটের মধ্যে ছোট কোনটা, 34,800 টাকা। 36 থেকে 34,800 বাদ দিলে কত হয়, 35, মানে 1,200 টাকা। তাহলে বাইরে লেগে 1,200 টাকা ব্যাস শেষ। যোগ কর, ছিয়ানব্বই যোগ 36,000 যোগ 12,000 যোগ 86,400 যোগ 1200 কত হচ্ছে, 2,31,600। 2,31,600 এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। মাইনাস দিয়ে লিখবো কি, ডিডাকশন, আন্ডার সেকশন কি লিখবো 60, ডিডাকশন আন্ডার সেকশন 60। তো একে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত হয়, আন্ডার সেকশন 16 1A, আন্ডার সেকশন 16 1A কত টাকা ছাড় পাওয়া যায়, 50,000 টাকা। আর কি ছিল, প্রফেশনাল ট্যাক্স, কত টাকা ছিল, প্রফেশনাল ট্যাক্স কত ছিল লাস্টে দেখ, 1,800 টাকা। শেষ অঙ্ক 51,500, 2,31,600 মাইনাস 51,800 কত হচ্ছে, 1,79,800। এটাকে বলা হয় কি, ইনকাম ফ্রম স্যালারি। শেষ। তাহলে একটা পেপার পুরো, এই একটা পেপার পুরো শেষ করে দিন, একটা পেপার পুরো শেষ করে দিলাম। এরকমই তোরা যদি পারিস প্রতিটা পেজ পড়ে যদি পড়ে আনতে পারি আমি চেক করে দিতে পারবো। সব পেজ তো যা টাইম আছে সব পেজ তো করাতে পারবো না, যদি করিস আমি চেক করে দেবো, করলে চেক করে দিতে পারবো, না করলে আমি পুরো চেক করবো। ঠিক আছে, এই করে দেবো।